চলো ডি ব্লক। তো ডি ব্লকে দেখো general configuration n minus 1 d 1 to 10 ns 0 to 2. Okay, 0 to 2. এবার গ্রুপ নাম্বার 3 to 12. গ্রুপ নাম্বার 3 to 12. এর যে ফার্স্ট মেম্বার ডি ব্লকের ফার্স্ট মেম্বার হলো তোমার স্ক্যান্ডিয়াম। ওকে, আচ্ছা, এখানে আমাদের কিছু এক্সেপশন ইলেকট্রনিক কনফিগারেশন ছিল, তাদের মধ্যে কি কাদের কাদের ছিল এক্সেপশন ইলেকট্রনিক কনফিগারেশন? যেখানে বলা ছিল তোমার যে নোবিতা মোস্ট রুড রাফ পিটি টিচার। এদের সবার জন্য 1 electron from S will jump to D. এদের সবার জন্য 1 electron from S will jump to D. Okay, for palladium 2 electron from S will jump to D for palladium. এছাড়া আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন আছে মানে এক্সেপশন, যেমন ক্রোমিয়াম হাফ ফিল ফুল ফিল 3d4, ঠিক আছে 3d4। তো ক্রোমিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? দিস ইজ 3d5 4s1, 3d5 4s1। আর এক্সেপশন ইলেকট্রনিক কনফিগারেশন তাদের আছে কপারের নিচে আছে AgAu, কপার AgAu, কপার 3d10 4s1, Ag 4d10 5s1, this is 5d10 6s1. we are dealing with the মানে ভ্যালেন্স সেল ইলেকট্রনিক কনফিগারেশন যাদের নেওয়া হচ্ছে হলো। এবার এখানে ওকে, এখানে হলো ফার্স্ট যেটা মনে রাখার ব্যাপার হলো, যেমন জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি ওকে আর নট ট্রানজিশন এলিমেন্ট কেন? তুমি জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, দিস ইজ 3d10 4s2, ঠিক আছে 3d10 4s2। এখানে n-1 তাহলে ফর দেম কি ছিল? n-1 d orbital fulfilled, তাহলে যদি আমার ফুলফিল থাকে অ্যাজ পার মানে আমাদের কি বলে ট্রানজিশন এলিমেন্ট কনসেপ্ট, ডি অরবিটাল তোমার পার্শিয়ালি ফিল্ড হবে, ঠিক আছে ডি অরবিটাল পার্শিয়ালি ফিল্ড হবে, বাট এদের জন্য কি আছে তোমার ফুলফিল্ড। ওকে, আচ্ছা, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি দিয়ে আরেকটা জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি
হলো। এদের জন্য আরেকটা আছে, দিস আর অল গ্রুপ 12, ঠিক আছে। তোমার গ্রুপ 12 এর জন্য এদের জন্য একটা জিনিস হলো, এরা হলো তোমার ভোলাটাইল মেটাল। গ্রুপ 12 যারা আছে ভোলাটাইল মেটাল। এবার দেখো এখানে তোমার হাইস্ট মেল্টিং পয়েন্ট ইন 3D, highest melting point in 4D, highest melting point 5D, 3D তে হলো ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন। ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন। ওকে, আচ্ছা। এবার হাইয়েস্ট melting point in metals, tungsten. Lowest melting point in metals, that is mercury. এখানে enthalpy of atomization or melting point তোমার 3D to 4D, 4D to 5D ইনক্রিজ করবে। 3D to 4D, 4D to 5D ইনক্রিজ করবে, ঠিক আছে। হলো। এখানে দেখো একটা এক্সেপশন আছে, যেটা হলো আমার গ্রুপ 11। গ্রুপ 11 এ তোমার হাইয়েস্ট হচ্ছে তোমার কপার, AU, দেন AG। কি অর্ডার? enthalpy of atomization or melting point। একদম কোশ্চেন ওরিয়েন্টেড করা হচ্ছে, বেশি থিওরি নয়। তাহলে কি হলো? হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট ইন মেটালস, টাংস্টেন, লোয়েস্ট মার্কারি, 3D সিরিজ, 4D সিরিজ, 5D সিরিজ মেল্টিং পয়েন্ট হাইয়েস্ট। enthalpy of atomization in general কি হলো? 3, 4, 5, বাট এক্সেপশনস কোথায় আছে আমার? গ্রুপ 11। ওকে, গ্রুপ 11 হলো। এখানে ফার্স্ট ইবিসি লেভেলের কোশ্চেন বলছে ইন 3D সিরিজ, in 3D series zinc has lowest enthalpy of atomization। কেন? কারণ কি? এর it does not have any unpaired electron, does not have any unpaired electron। ওকে, দ্যাট মিন্স হোয়াট? আমার কার উপর ডিপেন্ড করছে? আনপেয়ার্ড ইলেকট্রনের উপর কিন্তু এনথালপি অফ অ্যাটমাইজেশন ডিপেন্ড, রাইট ডিপোজ। ওকে, আচ্ছা। এবার হলো তোমার প্রপার্টিজ। ফার্স্ট প্রপার্টি,
that is atomic size, atomic size। এখানে এখানে একটা টাফ শেপ তোদের করানো হয়েছিল, করানো হয়েছিল না? ঠিক আছে, এরকম করানো হয়েছিল অ্যাটমিক সাইজে, বলো। এখানে ছিল কি, এখানে ফার্স্টে তোমার আস্তে আস্তে রেডিয়াস কি হচ্ছে, রেডিয়াস তোমার কমছে, কমতে কমতে কমতে, ঠিক আছে, স্ক্যান্ডিয়াম, ট্রিটিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ গেল। এখানে এইখানে কি কারা কারা ছিল, আয়রনিক কোম্পানি ছিল না, ঠিক আছে, এফি, সিও, এনআই, তারপর কপার, জিঙ্ক, হলো কপার জিঙ্ক, ঠিক আছে। পুরোনো জিনিস আবার রিক্যাপিচুলেশন হবে, স্ক্যান্ডিয়াম, টিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আবার রিক্যাপিচুলেশন। এবার যদি আমি গ্রুপ ওয়াইজ দেখি, এখানেও দেখো 3D থেকে 4D কি হয়েছিল বেশি, বাট 4D and 5D অলমোস্ট ইকুয়াল। দিস ইজ, এটা যদি অ্যাসারশন দেয় এর কারণ কি হবে, ল্যান্থানাইট কনট্রাক্ট, একদম ডিউ টু ল্যান্থানাইট কন্ট্রাকশন, ল্যান্থানাইট কন্ট্রাকশন। ওকে, আচ্ছা, এবার নেক্সট প্রপার্টি হলো তোমার আয়নাইজেশন এনথালপি। আয়নাইজেশন এনথালপি, আয়নাইজেশন এনথালপি, হ্যাঁ বলো। কারণ পিরিয়ড টেবিল আর এক্সেপশন সিরিজে ওগুলো করানো আছে বলে ওই ডিটেলসে ঢুকছে না, বলো। তো বলছে এখানে কোশ্চেন দিয়ে আসি, ফার্স্ট কোশ্চেন ধরো, বলছে why second ionization energy of manganese and zinc are less than, একদম less than expected, why it is less than expected। manganese প্লাস, সেকেন্ড বলেছে না, তাহলে ম্যাঙ্গানিজ প্লাস থেকে কি হবে, ম্যাঙ্গানিজ 2 প্লাস, ওকে, লেস দ্যান এক্সপেক্টেড ম্যাঙ্গানিজ আর জিঙ্ক, আর জিঙ্ক প্লাস থেকে তোমার কি হবে, জিঙ্ক 2 প্লাস। এবার হলো তোমার ম্যাঙ্গানিজের কি হলো, তোমার কনফিগারেশন কি, ম্যাঙ্গানিজ হচ্ছে তোমার 25, তাহলে 3d5 4s2, তাহলে এখানে তোমার কি হয়েছে 3d5 4s1, 2 প্লাস মানে ইট ইজ 3d5, জিঙ্ক মানে তোমার 3d10 4s1, ওকে, 310 4s1, তাই তো। আর জিঙ্ক 2 প্লাস মানে কত হলো 3d10, তার মানে দুজনেরই বুঝতে পারছো, এর এর কি আছে তোমার হাফ ফিল্ড, আর এ হলো তোমার ফুল ফিল্ড, চলেছে, বোথ আর উইথ স্টেবল কনফিগারেশন। The stable configuration হলে obviously minimum energy is required, that's why it is lesser than expected, okay। Same case situation, question বলছে third ionization energy of I is less than
expected. Third ionization energy is less than expected. কেন? Same situation. তাহলে third ionization means Fe2 to Fe3. Fe2 কত? আয়রন কত? চলি 3d6 4s2, তাহলে Fe2 প্লাস কত হচ্ছে তোমার 3d6, আর Fe3 প্লাস দিস 3d5 হলো। Now it is what? Fulfilled, stable, stability high. কোথায়? ও হ্যাঁ, সরি, half filled, 3d5, half filled and stability high. তাহলে কি হবে? ionization energy value কি? less. Okay. Next property is our oxidation states. Oxidation state scandium, yttrium, vanadium, chromium, manganese, Fe, CO, Ni, copper, zinc. Ni, copper, zinc. Scandium আমার জেনারেলি কত হয় 3, ট্রিটিয়ামে হয় কত 2 3, এর একটা প্যাটার্ন আছে 2 3 4। ভ্যানাডিয়ামে কত হবে 2 3 4 5। ক্রোমিয়ামে একদম 2 3 4 5, তারপর ক্রোমিয়াম 5 6। ম্যাঙ্গানিজ বাড়বে, সবথেকে স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের মধ্যে পড়ে 2 3 4 5 6 7। এবার কিন্তু আমার আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে? এবার যদি কমবে, এবার এক এক করে কমবে, এই যেমন 1 1 করে বেড়েছে, এবার কমবে। আয়রন 2 কত থেকে 2 3 4। আচ্ছা, আয়রনে কিন্তু এটা হয় +5 নেই, 6 হচ্ছে। কোবাল্টের জন্য আরো কমবে 2 3 4 হলো। আর নিকেল ফিকেল ঠিক আছে, নিকেল কোবাল্ট যা নিকেলও তাই, আর কোম্পানি একই রকম 2 3 4। কপারের জন্য কিউ প্লাস কিউ প্লাস। আর জিঙ্কের তো কটা হয়? একটাই, +2। এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এইটা ম্যাঙ্গানিজ +7, আর আয়রন যেটা +5 হয় না, পসিবল। হুম, হয়। এর সিম্পল এক্সাম্পল কেমন ফোর হলো, কেমন ফোর। এখানে এই অক্সিডেশন স্টেট থেকে কি কি নোট আছে বলছে, highest oxidation state in 3D কার হলো? সেটা ম্যাঙ্গানিজ, কত হলো +7 হয়েছে। হাইয়েস্ট অক্সিডেশন স্টেট ইন পিরিয়ডিক টেবিল কার? অসমিয়াম, যে +8 হয়। +8 অসমিয়াম কিন্তু হতে পারে। সো এখানে এই পিরিয়ড টেবিল, দিস ইজ +8 অক্সিডেশন স্টেট, ঠিক আছে হলো। আচ্ছা, অক্সিডেশন স্টেট of metals in metal carbonyl
মেটাল কার্বলিন কারা? Fe CO হোল 5 পড়েছি আমরা এগুলো, NiCO হোল 4 বা CO2 CO হোল 8 পড়েছি এরকম মেটাল কার্বলিন। এদের হচ্ছে কি হলো ইজ 0, এদের সবার কিন্তু এখানে 0 0 0। ঠিক আছে। হলো অক্সিডেশন স্টেট of metal in alloy and amalgam will also be 0. ওকে। তাহলে কখন কখন 0 হলো? শুধুমাত্র কোশ্চেন ওরিয়েন্টেডই কিন্তু থিওরি হচ্ছে। হলো। আচ্ছা, এবার তুমি এখানে কোশ্চেন আছে বলছে কপার 2+ CuF2 CuCl2 CuBr2 CuI2 বলছে এর মধ্যে এমন হলো। আচ্ছা দেখো, এবার বলছে among those above compounds CuI2 is unstable. এর আনসারটা ফাজান রুল দিয়েছে কিভাবে? দেখো CuI2 তোর হচ্ছে Cu2+ আর I-, হলো। এবার কি হয় এখানে গল্পটা, দেখো Cu2+ এখানে ও কিসে আছে বলতো? ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে, হ্যাঁ কি না? ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট, তার মানে ও Cu2+ থেকে Cu+ হতে পারে। তাহলে হতে পারে মানে কি রিডাকশন, নাকি না? তাহলে রিডাকশন যদি হয় তাহলে ও কি হয়ে গেল বলতো? গুড অক্সিডাইজিং এজেন্ট। Cu2+ ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে আছে, তার মানে যে যে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে থাকে সে নিজেকে ডাউন করতে পারে। হলো। তার মানে Cu2+ থেকে Cu+ হতে পারে। তাহলে Cu2+ থেকে যদি Cu+ হয় তাহলে সে কি হয়ে গেল আমার রিডাকশন, গুড অক্সিডাইজিং এজেন্ট। এবার কেন হয় দেখো, I- এর সাইজ কিন্তু বিশাল বড়। ফাজান রুল কি বলেছে দেখো, ডিগ্রি অফ কোভ্যালেন্সি মানে পোলারাইজেশন পাওয়ার is directly proportional with the radius of anion. Directly proportional with the radius of anion. ঠিক আছে, এখানে কিন্তু পোলারাইজেশন পাওয়ার হলো। এবার কি হলো, তার মানে I- এর পোলারাইজেশন পাওয়ার বেশি, তার মানে I- কি করতে পারে? I- ও কি করতে পারে? একে ইলেকট্রন ডোনেট করতে পারে। পোলারাইজেশন মানে ইলেকট্রন ডোনেট করতে পারে। তাহলে ডোনেট যদি করা মানে নিজের কি হয়ে যাবে বলো? অক্সিডেশন। তার মানে এ তোমার কি হয়ে গেল? গুড রিডিউসিং এজেন্ট। I- এ কি হলো দেখো, ধরো এখানে আছে কপার, এটা হলো কপার 2+, আর I- এর সাইজ এই যে হলো। এবার I- কি করতে পারে? পোলারাইজেশন, এই যে পোলারাইজেশন এরকম করেছিলাম, হ্যাঁ? তার মানে I- ইলেকট্রন কোথায় থ্রো করতে পারে? টুয়ার্ডস কপার। তাহলে কপার থ্রো করতে পারে মানে কি কপার কি হয়ে গেল? কপার প্লাস হলো,
আর আই মাইনাস নিজে হলো কি আই টু, আই মাইনাস নিজে হলো কি আই টু, কারণ ইলেকট্রন ছেড়ে দিলেও নিউট্রাল হবে। নিউট্রাল আই মানে কি ডায়াটমিক স্পিসিস আই টু, তার মানে আই মাইনাস কি হলো আমার গুড রিডিউসিং এজেন্ট ডিউ টু হাই পোলারাইজেবিলিটি অফ আয়োডিন অর আই মাইনাস আয়ন। ওকে, আচ্ছা, তার মানে তুমি যদি সিউ আই টু কে ব্রেক করো, দেখবে ও কিন্তু দেবে তোমার সিউ আই প্লাস হচ্ছে তোমার সিউ আই মানে টু সিউ আই প্লাস দেবে আই টু। দেখো এর চার্জ কত ছিল প্লাস টু, এর চার্জ কত আছে তোমার প্লাস ওয়ান হচ্ছে, এ ছিল কত মাইনাস ওয়ান, এ হলো তোমার। তাহলে এখান থেকে তোমার স্টেবিলিটি মোস্ট আনস্টেবল কপার হ্যালাইড হচ্ছে। আচ্ছা, এবার কপারে দেখো, এবার বলছে তোমার সিউ টু প্লাস অ্যাকোয়াস আর সিউ প্লাস অ্যাকোয়াস দুজনের মধ্যে হুইচ ওয়ান ইজ অ্যাকোয়াস বলেছে, হ্যাঁ স্টেবিলিটি অর্ডার কোনটা বেশি? অ্যাকোয়াস মানে কি এখানে কি রোল প্লে করবে? হাইড্রেশন এনার্জি, হাইড্রেশন এনার্জি হলো। তাহলে হাইড্রেশন এনার্জি কে দেখো কপার প্লাসে কি আছে হাই চার্জ ডেনসিটি, তাই না? হাই চার্জ ডেনসিটি, তাহলে চার্জ ডেনসিটি বাবা যদি হাই হয়ে যায় তাহলে ও ওয়াটারকে অ্যাকুমুলেট করতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ, অ্যাকুমুলেট করতে পারে কি না? হাই চার্জ, তাহলে ওয়াটারকে অ্যাকুমুলেট করতে পারে, তার মানে ওয়াটারকে যদি অ্যাকুমুলেট করতে পারে তাহলে সিউ টু প্লাস, ঠিক আছে, সিউ টু প্লাস অনেকগুলো ওয়াটারের মলিকিউলকে কি করতে পারে, এই যে এই যে এই যে হচ্ছে, এগুলো কি সব H2 মলিকিউলস, তার মানে Cu2 প্লাস ইন প্রেজেন্স অফ ওয়াটার কি হলো আমার স্টেবল, ঠিক আছে? হুম, আচ্ছা, হুম, Cu2 প্লাস কি হলো চার্জ ডেন্স, চার্জ বেশি, ওয়াটারও তো পোলার, ওয়াটারের মধ্যে তো চার্জ আছে, তাহলে চার্জ কি হবে, চার্জ চার্জকে অ্যাট্রাক্ট করবে অপোজিট চার্জ, হ্যাঁ, তার মানে ওয়াটারে কাকে অ্যাট্রাক্ট করে বলুন তো অক্সিজেন, তাহলে কপার টু প্লাস কি করবে ওয়াটারে অক্সিজেনকে অ্যাট্রাক্ট করবে, তাহলে অক্সিজেনকে অ্যাট্রাক্ট করলে কি হবে, তাহলে কপার টু প্লাস ওয়াটারকে পছন্দ করছে, তাহলে জলে কি হলো কপার টু প্লাস স্টেবল। হুম, আচ্ছা, এবার দেখো কপার দিয়ে এই একটা কোশ্চেন হলো, কপার দিয়ে এই একটা কোশ্চেন হলো, হলো। এবার ধরো CuSO4 প্লাস KCl, CuSO4 প্লাস KCl এখানে কি তৈরি হবে, CuSO4 প্লাস KCl এ দেখো এখানে এটা তোরা দেখেছিস K3CuCl4 নাম কি এর পটাশিয়াম টেট্রাসায়ানিডো কি হলো কিউপ্রেট চার্জ ওয়ান, পটাশিয়াম টেট্রাসায়ানিডো কিউপ্রেট ওয়ান, ঠিক আছে? এখানে হলো এই হুম, পটাশিয়াম টেট্রাসায়ানিডো কিউপ্রেট ওয়ান হয়েছে। আচ্ছা, এর সাথে আরেকটা যেটা কোশ্চেন আসে, এখানে CN2 গ্যাস তৈরি হয়, দিস ইজ আ সায়ানোজেন গ্যাস, এটাই কিন্তু অ্যাকচুয়ালি দ্য কোশ্চেন, সায়ানোজেন গ্যাস হলো। হুম, ঠিক আছে, আচ্ছা, এবার দেখো বলছে ডি ব্লক এলিমেন্টস shows highest oxidation state, highest oxidation state with
chlorides and oxides ক্লোরিন আর অক্সিজেনের সাথে ও হাইস্ট অক্সিডেশন স্টেট শো করে যেমন ধরো এক্সাম্পল কি আছে তোমার Mn2O7 দেখো +7 অক্সিডেশন স্টেটে আছে Mn2O7 +7 অক্সিডেশন স্টেটে আছে বলো এবার Mn2O7 এর স্ট্রাকচার কেমন যেহেতু 7 আছে অড নাম্বার তাহলে একটা ইকুয়াল শেয়ার হতে পারে এই ও ও ও ও ও ও হয়েছে এই যে বন্ডটা হয়েছে দ্যাট ইজ নোন অ্যাজ আর ডি পাই পি পাই বন্ড ঠিক আছে তাহলে অক্সিজেনের সাথে কেন হাইস্ট ফর্ম করতে পারে বিকজ Mn কি ফর্ম করতে পারে ডি পাই পি পাই বন্ড হয়েছে হলো আচ্ছা এখানে Mn এ হাইব্রিডেশন কি হবে চারটে সিগমা বন্ড আছে sp3 এখানেও তাই sp3 ঠিক আছে আচ্ছা এবার নেক্সট প্রপার্টি হচ্ছে আমাদের অ্যাসিড স্ট্রেংথ অ্যাসিড স্ট্রেংথ অ্যাসিড স্ট্রেংথ কি ছিল অ্যাসিড স্ট্রেংথ is directly proportional with what oxidation state of central atom oxidation state of central atom কোশ্চেন কি আছে তোমার ধরো MnO Mn2O3 MnO2 Mn2O7 এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত এখানে +2 +3 +4 +7 তাহলে কি হলো আমার অ্যাসিড স্ট্রেংথ আস্তে আস্তে কি হচ্ছে বাড়ছে হলো সেম ভাবে আমি যদি ক্রোমিয়ামের জন্য দেখি CrO Cr2O3 CrO3 এখানেও তাই এখানে Cr2O3 অ্যাকচুয়ালি কিন্তু তোমার অ্যান অ্যাম্ফোটেরিক ঠিক আছে আমরা অ্যাম্ফোটেরিকে ট্রিট করেছিলাম 2 +3 +6 বুঝছেন হলো আচ্ছা এবার দেখো V2O5 V2O5 also amphoteric obviously কেন কারণ অ্যাসিড আর বেস দুজনের সাথে রিঅ্যাকশন করে ঠিক আছে আচ্ছা V2O5 এ তুমি দেখো যদি ও অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে বা অ্যালকালির সাথে রিঅ্যাকশন করে যদি ও অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে দ্যাট ইজ VO2 প্লাস যদিও অ্যালকালির সাথে রিঅ্যাকশন করে VO4 3 মাইনাস এখানে দেখো কত হয়েছে +5 এখানে ভ্যানাডিয়ামের অক্সিজেন স্টেট কত হচ্ছে x -4 ইকুয়ালস টু কত কত হচ্ছে দেখো এখানে 5 হচ্ছে না 5 হচ্ছে না x -8 -3 কত হচ্ছে আমার 5 হচ্ছে কারণ অক্সিডেশন স্টেটে কোনো চেঞ্জেস নেই ঠিক আছে হলো বাট অ্যাসিড আর অ্যালকালি করে এই হলো এবার কেন এটা দেওয়া কোশ্চেন আসে দেখো এই যে উপরে যেটা দিয়েছি এর রেসপেক্টই হচ্ছে কোশ্চেনটা হচ্ছে কি বলছে an amphoteric oxide react with
alkali and acid to give respectively কি কি জিনিস দিতে পারে অপশন 1 এ দেওয়া আছে VO2 plus VO4 3 minus option 2 VO4 3 minus VO2 plus option 3 VO2 plus VO2 minus option 4 VO4 3 minus VO4 3 minus দেখো এখানে এই যে VO2 plus and VO4 3 minus দেখো এখানে কিন্তু সুইচ করে দিতে পারি যেটা বুঝাচ্ছিস তো ঠিক আছে বুঝছিস এই আরেকটা অপশন কি থাকতে পারতো এটাকে উল্টো এটাকে এখানে ঠিক আছে আচ্ছা এবার হলো ঠিক আছে আচ্ছা এবার হলো তোমার নেক্সট প্রপার্টি হচ্ছে ম্যাগনেটিক বিহেভিয়ার ম্যাগনেটিক নেচার যেটা আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টারে করেছিলাম স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেশন যার ফর্মুলা mu equals to n into 2 Bohr magneton. N stands for number of unpaired electron. Number of unpaired electron. ঠিক আছে তোমাকে দিল ডাইরেক্ট কোশ্চেনই আসছে যেহেতু কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টারটা আছে কোশ্চেনটা হচ্ছে বলছে ক্যালকুলেট হলো নিউ মানে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট অফ ওকে M2 প্লাস ঠিক আছে M2 প্লাস আয়ন with Z equals to 27 M2 plus ion with Z equals to 27 M2 plus ion with Z equals to 27 Z atomic number হলো বড় ইলেকট্রনিক কনফিগারেশন করলে কি হবে তাই না 7 মানে D7S2 হচ্ছে তাই তো প্লাস 2 তো নাকি না Z27 তো মানে কি আসছে আমার 3D7 4S2 এটা তো M এলো তাহলে M2 প্লাস কত হবে 3D7 তো 3D7 হলে 1 2 3 4 1 2 3 4 5 6 7 তাহলে কটা আনপেয়ার্ড ইলেকট্রন হলো তিনটে নিউ কত হচ্ছে তোমার 3 ইনটু 3 প্লাস 2 তাহলে কত হচ্ছে আমার आंसर 6 3 প্লাস 2 5 রুট 15 ঠিক আছে হলো হলো তোমাদের শর্টকাট ট্রিক আমি বলে দিয়েছিলাম কি করে রুট বার করতে হয় 15 ঠিক আছে ফর স্কয়ার রুট যে কোনো জিনিসের স্কয়ার রুট এক্সাক্ট রুট 15 কি করে বার করব 15 এর নিয়ারেস্ট স্কয়ার রুট কি আছে 16 বাই 16 এর রুট করলে কত হয় 4 তাহলে 31 বাই 8 31 বাই 8 করলে 8 3 যা 24 7 8 8 যা 64 তারপর 8 7 যা 56 বাস হয়ে গেল
এত হলো, ঠিক আছে। But point something how much? 3.87, 3.76, 3.63, 3.69. Okay. ঠিক আছে, অবধি ওকে। আচ্ছা, এবার এবার দেখো, তুমি নেক্সট কনসেপ্টে যাও, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল জানা আছে তোমার, 3D সিরিজ নাও, 3D সিরিজ E naught M2 plus M। ওকে, ভ্যালুস দেওয়া আছে তোমার, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, Fe, CO, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, Fe, CO, Ni, কপার, জিঙ্ক। হলো, এখানে মোটামুটি ধরো বলছে ইন 3D সিরিজ, ইন 3D সিরিজ তোমার এখানে লেফট টু রাইট, লেফট টু রাইট, লেফট টু রাইট হলো তোমার। আস্তে আস্তে দেখো ভ্যালুস গুলো আমি লিখছি, দেখ ভ্যালুস গুলো দিয়ে কোশ্চেন একদম আসে, মানে ভ্যালুস তো কিন্তু দিয়ে দেবে কিন্তু বোর্ডে, ভ্যালুস ডট, এটাই কিন্তু কোশ্চেন 1.63 মাইনাস 1.18 মাইনাস 0.90 হলো। আবার দেখো ম্যাঙ্গানিজের জন্য মাইনাস 1.18, এই যে 9990। আয়রনের জন্য তোমার ভ্যালু মাইনাস 0.44, কোবাল্টের জন্য ভ্যালু মাইনাস 0.28, নিকেলের জন্য মাইনাস 0.25, কপারের জন্য প্লাস হয়ে গেল 0.34, ঠিক আছে। আবার জিঙ্কের জন্য তোমার মাইনাস 0.76, মাইনাস 0.76। এখানে সব থেকে লেফট টু রাইট আসছে দেখো তোমার স্ট্যান্ডার্ড এসআরপি ভ্যালু, লেফট টু রাইট এসআরপি ভ্যালু, ঠিক আছে। লেফট টু রাইট কি হচ্ছে বলতে আসলে কি নেগেটিভই তো, বাট প্রবলেম তোমার কোথায় কোথায়, এসআরপি কিন্তু তোমার নেগেটিভ, তাহলে কোথায় কোথায় তোমার প্রবলেম, ম্যাঙ্গানিজে প্রবলেম, কপারের প্রবলেম, জিঙ্কে প্রবলেম, তাই না। ম্যাঙ্গানিজ কপার তোমার কিন্তু দেখো প্লাস হয়ে গেছে, হলো। আচ্ছা এসআরপি ভ্যালু তার মানে কি আমার
তার মানে কপার 2+ থেকে কপার বেটার, কপার 2+ থেকে কপার বেটার কেন? স্টেবল কনফিগারেশন, স্টেবল কনফিগারেশন হলো হচ্ছে। এবার দেখো বলছে এখানে, এখানে নেক্সট কোশ্চেন তোমাকে দিচ্ছে, ধরো হুম বলছে এটা অ্যাসারশন রিজন দিয়ে ই নট ভ্যালু mn m2 প্লাস m, ঠিক আছে, ফর ম্যাঙ্গানিজ জিঙ্ক নিকেল হ্যাভ মোর নেগেটিভ ভ্যালু দেন এক্সপেক্টেড, এক্সপেক্টেড ভ্যালু থেকে লেস, ফর ম্যাঙ্গানিজ জিঙ্ক আর নিকেল এক্সপেক্টেড ভ্যালু থেকে কিন্তু লেস। এর এটা গেল তোমার অ্যাসাম্পশন দেওয়া আছে, রিজন। আচ্ছা, এই পটক বিন্দু যতগুলো এয়ার টাইপের কোশ্চেন আছে না, দেখো এয়ার গুলোকে কিন্তু বেশি ফোকাস করা হচ্ছে, কিন্তু দেখো হোয়াইট টাইপ কিন্তু কোশ্চেন কম, এই চ্যাপ্টারতে এয়ার কিন্তু প্রচুর আসে। দেখো তোমাকে কি বলছে, Mn2+ থেকে m ফর ম্যাঙ্গানিজ জিঙ্ক এন্ড নিকেল হ্যাভ হচ্ছে মোর নেগেটিভ, ঠিক আছে, হ্যাভ মোর নেগেটিভ ভ্যালু দ্যান এক্সপেক্টেড। মোর নেগেটিভ মানে কি, এসআরপি ভ্যালু নেগেটিভ হওয়া মানে কি নন স্পন্টিনিয়াস প্রসেস, হ্যাঁ, এসআরপি ভ্যালু নেগেটিভ মানে কি নন স্পন্টিনিয়াস প্রসেস, তার মানে নিশ্চয়ই আমার হয় না। দেখো তার মানে কি, আমি যদি Mn2+ এ যাই, Mn2+ এ যাই, আমি যদি জিঙ্ক 2+ এ যাই, Mn2+ মানে কি আমার 3d5, এর এ মানে কি 3d10, both are with stable configuration না, হ্যাঁ, both are with stable configuration। তাহলে যদি ও স্টেবল কনফিগারেশনে থাকে তাহলে রিডাকশন কি হবে, হবে কি হবে না, রিডাকশন হবে না, তার মানে কি নন স্পন্টিনিয়াস হলো। তাহলে নন স্পন্টিনিয়াস মানে ও আরো নেগেটিভ, ঠিক আছে। ই নট ভ্যালু যত বড় হবে তার মানে কি আমার ই নট ভ্যালু যত গ্রেটার, দিস ইজ ফর হোয়াট, স্পন্টেনিয়াস সিস্টেম, স্পন্টেনিয়াস সিস্টেম কেন, কারণ ডেল জি নট ইকুয়ালস টু কি মাইনাস এন এফ ই নট, ই নট গ্রেটার দেন 0 মিনস ডেল জি আমার নেগেটিভ, ই নট গ্রেটার দেন 0 মিনস ডেল জি আমার নেগেটিভ, ঠিক আছে। হলো, নেক্সট বলছে দেখো ই নট m2 প্লাস m for nickel is more negative than expected, than expected, এগুলো সব অ্যাসাম্পশন রিজন টাইপের কোশ্চেন। মোর নেগেটিভ দ্যান এক্সপেক্টেড কেন, তুমি নিকেলের কনফিগারেশন করো, নিকেল, নিকেল কি 28 না, 28 মানে 3d8 4s2, এবার তুমি নিকেল 2+ দেখো কি আসে 3d8, ঠিক আছে, নিকেল 2+ কিন্তু 3d8। এবার দেখ নিকেল জেনারেলি তোর কি ফর্ম করে, ঠিক আছে, নিকেল দেখো এই যে 3d8 আছে, তার মানে 8 মানে ওকে তুমি যদি সাজাও 8 কিভাবে হয় 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 হলো, ঠিক আছে। এই যে নিকেল 2+ এই 3d8 এই যে দুটো ইলেকট্রন আছে, প্লাস ওর কি আছে, ওর আছে তোর ভ্যাকেন্ট অরবিটাল আছে তো, এর জন্য নিকেল 2+ খুব ভালো ওয়াটারকে ওয়েলকাম করতে পারে, ঠিক আছে। নিকেল 2+ সে হাইড্রেশন এনার্জি গুড হলো,
কেন? এই যে দুটো ইলেকট্রন আছে তার জন্য কি হয়, ও পোলারিটি পায়, আর নিকেলের ভ্যাকেন্ট অরবিটাল আছে বলে ও ওয়াটারকে অ্যাট্রাক্ট করতে পারে। তাহলে যেটা দাঁড়ালো নিকেল 2 প্লাসে, ঠিক আছে তোমার, আচ্ছা ম্যাঙ্গানিজের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট কে আমরা বলে দিয়েছি তো না, উইথ উইথ অক্সিজেন এন্ড হ্যালোজেন, ওই অ্যাকশন রেজাল্টটা হচ্ছে তো ডি বাই পি বাই, ঠিক আছে হলো। তার মানে কি নিকেল 2 প্লাসে যেটা হাইড্রেশন এনার্জি হলো মোর নেগেটিভ। আচ্ছা হাইড্রেশন এনার্জি মোর নেগেটিভ মানে কিন্তু গুড, হাইড্রেশন এনার্জি অ্যাকচুয়ালি কিন্তু এক্সোথেরমিক প্রসেস, বুঝছে? হাইড্রেশন এনার্জি কিন্তু মোর নেগেটিভ কিন্তু গুড, তার মানে ডিউ টু হাই নেগেটিভ হাইড্রেশন এনার্জি, ঠিক আছে নিকেল 2 প্লাসে তোমার কি হলো, ইয়ে এসআরপি ভ্যালু ইজ লেস দ্যান এক্সপেক্টেড, ঠিক আছে। নেক্সট অ্যাসোসিয়েশন দেখো, বলছে যে ই নট m2 plus m value for copper is positive, copper is positive, কেন copper is positive, এটা অ্যাসারশন রিজনটা m2 plus n, কেন এখানে এর রিজনটা হচ্ছে এটা, এর রিজনটা হলো এ, দেখো কপার 2 প্লাস এর কনফিগারেশন কি আছে, কপার 2 প্লাস মানে কি তোমার 3d9, তাই তো, আচ্ছা আর কপার হচ্ছে তোমার 3d10 4s1 হয়েছে। এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, ঠিক আছে আছে তো, হুম আছে তো, কটা একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে তো, আচ্ছা তার মানে কি হলো এর পজিটিভ, আচ্ছা পজিটিভ মানে কি, তার মানে নিশ্চয়ই কপার 2 প্লাস থেকে কি কপার হতে চায়, কপার 2 প্লাস থেকে কি কপার হতেও চায়, তাহলে কপার 2 প্লাস থেকে কপার, এ দেখো এটা বুঝে যাচ্ছে ফার্স্ট, এ দেখো এটা ফুলফিল, এটা হাফ ফিল কনফিগারেশন, তার মানে এটা কিন্তু তোমার স্টেবল সিচুয়েশন আছে, থাকে না, স্টেবল কনফিগারেশন আছে। তা কেউ যদি স্টেবল কনফিগারেশনে থাকে তাহলে অবভিয়াসলি তুমি কপার 2 প্লাস থেকে কপার হতে চাইবে, তাই না? তো হতে চাওয়া মানে কি ইজি, তার মানে স্পন্টেনিয়াস প্রসেস হলো, স্পন্টেনিয়াস প্রসেস মানে কি কোন দিকে যাবে, পজিটিভ রেঞ্জের দিকেই যাবে, বুঝছে? হুম আচ্ছা এবার দেখো আরেকটা কারণ আছে, আরেকটা কারণ হচ্ছে দেখো যখন ও 4s1 হয়ে যাচ্ছে, ঠিক আছে দেখো অ্যাট কপার, ঠিক আছে উইথ 4s1, উইথ 4s1 হচ্ছে 1 ইলেকট্রন আছে তো 4s1, তাহলে এর এনথালপি অফ অ্যাটমাইজেশন অলসো গুড, এনথালপি অফ অ্যাটমাইজেশন ইজ গুড, আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে বেটার, তার মানে কপার কাকে পছন্দ করে 1 ইলেকট্রন অ্যাস এস, তাহলে 1 ইলেকট্রন অ্যাট এস মানে কি, তাহলে কপার কিসে হলো, তাহলে কপার 2 প্লাস থেকে কপার হতে চাইবে, ঠিক আছে। হুম তাহলে দুটো কারণ হলো, একটা হলো স্টেবল কনফিগারেশন, আর একটা হলো কি এনথালপি অফ অ্যাটমাইজেশন, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন করতে করতে করো, নেক্সট কোশ্চেন দেখো, বলছে বলছে why there is irregularities in E naught M values for 3D series, 3D সিরিজে এসআরপি ভ্যালুতে ইররেগুলারিটি কেন হচ্ছে, কেন ফার্স্ট কারণ হলো যে আমাদের ইররেগুলারিটি ইন
রেডিয়াস হলো, রেডিয়াস ইরেগুলারিটি হলে কি হবে? ইলেকট্রন আয়নেশন এনার্জি ইম্প্যাক্ট করবে, হ্যাঁ? তার মানে কি আয়নেশন এনার্জি অলসো ইরেগুলার হলো, ঠিক আছে? তার মানে কি হলো? তার মানে ইরেগুলার আয়নেশন এনার্জি, ঠিক আছে? হলো ইরেগুলার আয়নেশন এনার্জি, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো, হ্যাঁ, ইরেগুলার আয়নেশন এনার্জি, কারণ ইরেগুলার রেডিয়াস, রেডিয়াস তো লেফট টু রাইট আমার ডিক্রিজ হওয়ার কথা, আর ওখানে রেডিয়াস কি হয়, মাঝখানে কি ইকুয়াল হয়ে যায়, তারপর আবার বাড়তে থাকে, ঠিক আছে? তার মানে আমার যদি রেডিয়াস ইরেগুলার হয়, আয়নেশন এনার্জি ইরেগুলার হবে, তাহলে আমার কি হবে, এসআরবি ভ্যালু সেম রেটে হবে না, ঠিক আছে? বাড়বে কমবে, বাড়বে কমবে, রেগুলারিটি নেই, হয়েছে? নেক্সট কোশ্চেনের দিকে আসো, বলছে আচ্ছা দেখো, বলছে তোমার ই নট এইচ প্লাস এইচ টু, এটা কার ভ্যালু? স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন, ঠিক আছে? আচ্ছা, এখানে ধরো, এখানে এক একটা মেটাল ধরো যাচ্ছে, এ বি সি ডি, সব কটার এসআরপি ভ্যালু -3.05, -3, -2, -1, এখানে ই এফ জি, এখানে হচ্ছে 1, 1.5, 2 হলো, বুঝছে? আচ্ছা, এখান থেকে দেখো এই যে মেটাল গুলো আছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা হাইড্রোজেনের কি আছে, উপরে আছে, নাকি না? দেখি, দেখো এসআরপি ভ্যালু বলেছে, দেখো মেটাল অ্যাক্টিভিটি সিরিজে আমাকে একটা জিনিস বল, লিথিয়াম, হুম, লিথিয়াম সবথেকে কি গুড রিডিউসিং এজেন্ট, নাকি না? তার মানে গুড রিডিউসিং এজেন্ট মানে কি, তার মানে লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস হওয়াটা কি ইজি, হ্যাঁ? লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস হওয়াটা ইজি, লিথিয়াম 2+ থেকে লিথিয়াম হওয়াটা কি টাফ, হ্যাঁ? লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম 2+ হওয়া মানে এটা হওয়াটা যদি টাফ হয়, তার মানে এসআরপি ভ্যালু কি হবে, ই নট লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম কি হবে, নেগেটিভই হবে, নাকি না? নেগেটিভ হবে, এবং সেটা মোর নেগেটিভ হয়, মোস্ট নেগেটিভ যেটা আসে, হয়েছে? হলো, যারা অ্যাক্টিভিটিসের নিচে আছে, যেমন ধরো কপার টপার যারা আছে হাইড্রোজেনের নিচে যায়, ঠিক আছে? তার মানে কি, ধরো ফ্লোরিন আছে, ফ্লোরিন এফ থেকে এফ মাইনাস হওয়াটা কি ইজি, গুড, এফ থেকে এফ মাইনাস হয় তো, হ্যাঁ? এফ থেকে এফ মাইনাস হয়, তাহলে এফ থেকে এফ মাইনাস হওয়া মানে কি, তার মানে এফ থেকে আমি যদি এসআরপি করি নন মেটালের, এসআরপি করা মানে তার মানে কি এফ মাইনাস থেকে এফ কি হলো, এফ মাইনাস থেকে এফ মানে কি, হ্যাঁ? এটা কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, নেগেটিভ হবে, হলো? তার মানে কি এফ মাইনাস থেকে এফ কি হতে চায় না, বুঝে গেল? ঠিক আছে, ওই জায়গাটা একটু ডিভিশন দেওয়া দেওয়া হলো, ঠিক আছে? হুম, তার মানে কি, যারা ধরো আচ্ছা এই যে যারা উপরে আছে তার মানে কি, মানে এটা হচ্ছে, মানে এখানে তাহলে বলতে পারি দিস আর অল দ্য বেটার রিডিউসিং এজেন্ট দেন হাইড্রোজেন, নাকি না? সব নেগেটিভ তো, আর এটা কি তোমার নিচে যারা থাকবে বেটার কি হবে, রিডিউসিং এজেন্ট তো হবে না, তাহলে অক্সিডাইজিং এজেন্ট দেন হাইড্রোজেন, অক্সিডাইজিং এজেন্ট দেন হাইড্রোজেন, হয়েছে? হলো, ওই জন্যই তুমি কপারের সাথে HCl এর রিঅ্যাকশন করাও, CuCl2 প্লাস H2, এটা কি হবে?
না, কপার কান ডিসপ্লেস হাইড্রোজেন ফ্রম অ্যাসিড, HCl ডিসপ্লেস করতে পারে না, পারে পারে না। তার মানে কি, তার মানে কপারের সাথে তুমি যদি সালফুরিক অ্যাসিডের রিয়াকশন করো, অলসো সেম, নো রিয়াকশন। তোমার ডাইলিউট সালফুরিক অ্যাসিড, নো রিয়াকশন, dilute HCl, no reaction. But copper can react with what? Concentrated sulfuric acid. Copper can react with what? নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে পারে না, ঠিক আছে। দেখো এটা কি করবে, CuSO4 প্লাস SO2 প্লাস 2H2O হলো। বাট কপার ক্যান রিঅ্যাক্ট উইথ হোয়াট? নাইট্রিক অ্যাসিড, কোল্ড অ্যান্ড ডাইলুট, হট অ্যান্ড কনসেন্ট্রেট ছিল, ঠিক আছে। এই সিচুয়েশনে রিঅ্যাকশন করতে পারে। কি কি ছিল? একটা ছিল আমাদের 3Cu প্লাস 8HNO3, 3Cu প্লাস 8HNO3, ঠিক আছে। কোল্ড অ্যান্ড ডাইলুট 3Cu প্লাস 8HNO3, কি ছিল? CuNO3 whole 2, 8HNO3, তোমার এটা কি হবে? 2NO প্লাস 4H2O হলো। Cu প্লাস 4HNO3 আছে কনসেন্ট্রেট, এটা CuNO3 হোল 2, 2NO2 প্লাস 2H2O, 2NO2 প্লাস 2H2O, ঠিক আছে। ওকে হলো। তাহলে কপার কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, এটা কিন্তু তোমার দিস ইজ কনসেন্ট্রেটেড। কপার কান্ট রিঅ্যাক্ট উইথ dilute H2SO4। আচ্ছা, হলো হলো। নেক্সট আসো, সব কোশ্চেন বলছে ইন 3D সিরিজ, in 3D series left to right M3 plus on E naught value, E naught M3 plus M2 plus, okay, value positive, value positive, okay, value আস্তে আস্তে পজিটিভ। কিরকম ভাবে দেখো, 3D সিরিজ বলছে E naught M3 plus M2 plus, স্ক্যান্ডিয়াম, ট্রিটিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, Fe, CO, Ni, কপার, জিঙ্ক বলো। ভ্যালু মনে রাখার দরকার নেই, কেন ভ্যালুগুলো দিচ্ছি, যেটা এক্সেপশন শুধু ওই পার্টটুকু, ঠিক আছে। এখানে স্ক্যান্ডিয়াম, দেখো স্ক্যান্ডিয়াম যদি আমি 3 প্লাস হতো, দেখো স্ক্যান্ডিয়ামের 3 প্লাস, সবচেয়ে ইম্পর্টেন্ট স্ক্যান্ডিয়াম 3 প্লাস, স্ক্যান্ডিয়ামের 3 প্লাস, স্ক্যান্ডিয়ামের 3 প্লাস ইলেকট্রনিক কনফিগারেশন কি হতো বলতো? স্ক্যান্ডিয়াম কি হতো? স্ক্যান্ডিয়াম কত? 3D1 4s2। আচ্ছা, আমাকে কি বলেছে? Mn3 থেকে Mn2, তাই না? Mn3 থেকে Mn2, দেখ স্ক্যান্ডিয়ামের যখন 3 হয়, ওর কাছে তো কোনো ইলেকট্রনই নেই বাবা, আছে? কোনো ইলেকট্রন আছে ওর কাছে? না। তাহলে 3, ওর কাছে যদি ইলেকট্রনই নেই, তার মানে কি? তার মানে ও, তার মানে ওর কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? তাহলে স্ক্যান্ডিয়াম 3 প্লাস থেকে 2 প্লাস হতে চাইবে, 3 প্লাস থেকে 2 প্লাস চাইবে কি? ইলেকট্রন আছে, বাকিটা তো পুরো স্টেবল হয়ে গেছে। বা এই পার্টটা তো পুরো স্টেবল আমার, মানে 3D1 1s2 2s2 2p6, তারপরে করে তো তোমার 3D1 4s2 গেছে, স্ক্যান্ডিয়াম 21 তো, তার মানে 18 আর 3 তো, 3 যদি বেরিয়ে যায় তার মানে তার কাছে 18 আছে, 18 ইজ নোবেল গ্যাস কনফিগারেশন। তা কেন একটা ইলেকট্রন নিতে যাবে? 18 ইজ নোবেল গ্যাস কনফিগারেশন, তার মানে এখানে এর ভ্যালুটা
সবচেয়ে মোস্ট নেগেটিভ হয়ে যাবে এই ভ্যালুটা, ঠিক আছে? কারণ স্ক্যান্ডিয়াম 3+ আমার 18, তার মানে হিলিয়াম নিয়ন ও আর্গনকে ক্যারি করছে, হলো? আর্গনকে ক্যারি করছে। আচ্ছা, এবার দেখো তুমি ভ্যানাডিয়ামকে, ভ্যানাডিয়াম 2+, দেখো ভ্যানাডিয়াম কত, স্ক্যান্ডিয়াম লিথিয়াম ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন বলো, স্ক্যান্ডিয়াম 21, 22, কত এটা 23, 23 মানে ও কাকে ক্রস করছে, আর্গন গেট। তাহলে ভ্যানাডিয়াম হচ্ছে, তার মানে আর্গন, তবে কত হচ্ছে বলো, 3d3 4s2 নাকি, হ্যাঁ হ্যাঁ 4s2 3d3, এই হলো 23। এবার যদি ভ্যানাডিয়ামের 2+ এর দিকে আসি, ভ্যানাডিয়াম 2+ হলে কত হচ্ছে ও 3d3, ভ্যানাডিয়াম 3+ হলে কত হবে 3d2। আচ্ছা, এবার দেখ তোর যখন, এবার দেখ ভালো করে, যদি তোর 3d3 হয়েছে, তো 3d3 এর কিন্তু মজা আছে, কি বলতো, আমরা যাদেরকে নিয়ে কাজ করছি দিস আর অল দ্য ডি ব্লক এলিমেন্ট, তাহলে ক্যান ফর্ম কমপ্লেক্স, মানে ভ্যানাডিয়াম 3+ আছে মানে কি ওর সাথে লিগ্যান্ডই আছে না, হ্যাঁ লিগ্যান্ডই আছে তো, হ্যাঁ এবার তো, তার মানে ভ্যানাডিয়াম 2+, ভালো করে দেখো, ওকে যদি আমি সিএফটি দিয়ে ভাঙি কেমন হবে, 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে যদি হয় তাহলে কি হতো, 1 2 3, ঠিক আছে? ভিভিটি দিয়ে বোঝা যাচ্ছে না কিন্তু, কিন্তু সিএফটি তে ও হাফ ফিল্ড কনফিগারেশনে এসছে কিনা, হ্যাঁ হাফ ফিল্ড এসছে তো, হ্যাঁ? তাহলে ভ্যানাডিয়াম 2+, ভ্যানাডিয়াম 3+ এর থেকে কি হলো, স্টেবল না স্টেবল, স্টেবল। তাহলে সে, আমাকে বলো তাহলে ভ্যানাডিয়াম 3+ থেকে 2+ হতে চাইবে, একই না, বাট 2 থেকে কি 3 হতে চাইবে না, আমি এখানে কোন ইনট থেকে করতে, তাহলে 3 থেকে 2, তার মানে গুড, তার মানে ইনট কি হবে আমার, প্লাস না মাইনাস, প্লাস, তাহলে স্পন্টিনিয়াস, ঠিক আছে? তাহলে 3 থেকে 2 কিন্তু ভ্যানাডিয়াম হতে চাইবে, ঠিক আছে? ইন প্রেজেন্স, তার মানে এটা কি কনসেপ্ট দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারলাম, ওটা সিএফটি T2G, তার মানে এটা কি হলো তো কনফিগারেশন T2G3, বোঝা গেল, T2G3 হয়েছে, হুম হলো। আচ্ছা, নেক্সট আসো তোমার ক্রোমিয়াম দিয়ে, ঠিক আছে? সব ভ্যানাডিয়াম গেল, এবার হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের জন্য দেখো, ক্রোমিয়াম, ক্রোমিয়াম 2+, ক্রোমিয়াম 2+, আর দেখো ক্রোমিয়াম 3+, ক্রোমিয়ামের কনফিগারেশন কত, 3d5 4s1, হ্যাঁ 3d5 4s1, ঠিক আছে? তাহলে ক্রোমিয়াম 2+ কত হবে, বলো 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 বলো, 3d 3d4, 3d4, ক্রোমিয়াম 3+ কত হচ্ছে 3d3, ঠিক আছে? 3d3, এবার কি বুঝতে পারছো, 3d3 মানে এ T2G এর আন্ডারে করছে, ঠিক আছে? তার মানে এ কিন্তু T2G লেভেলে কিন্তু আসছে, তার মানে স্টেবল হচ্ছে। তাহলে এই যদি স্টেবল হয়, তার মানে 2 থেকে 3 হওয়াটা ইজি, হ্যাঁ, কিন্তু 3 থেকে 2 হবে কি না, তার মানে আমার ইনট ভ্যালু কি হবে, নেগেটিভ, বুঝা গেল? তার মানে ইনট, ঠিক আছে, ইনট আমার CR3+ থেকে CR2+ এর ভ্যালু নেগেটিভ, ভ্যালু নেগেটিভ, ঠিক আছে? হুম, নেক্সট দেখো তুমি আয়রনের জন্য আসো, ঠিক আছে? আয়রনের জন্য হলো, ফর আয়রন, আয়রন কত 26, 3d6 4s2, তাহলে আমি যদি Fe2+ করি তাহলে কত হবে আমার 3d6, Fe3+ করলে কত হবে আমার 3d5, হলো 3d5। এবার বলো Fe2 থেকে, ঠিক আছে, তার মানে Fe2 থেকে Fe3, Fe2 থেকে তার মানে Fe3 স্টেবল তো, নাকি না, ঠিক আছে? Fe3 স্টেবল তো, এবার দেখো 3d5 কে যদি আমরা করি, তার মানে কি 3d5 কি কনফিগারেশন আছে, হাফ ফিল্ডে আছে, 3d5 যদি আমার হাফ ফিল্ডে হয় তার মানে কি স্টেবল তো, তার মানে স্টেবল তো। এবার যদি স্টেবল হয় তাহলে আয়রন
Fe3 থেকে Fe2 হতে চাইবে না Fe2 থেকে Fe3 হতে চাইবে? তাহলে Fe2 থেকে Fe3 হতে চাইবে, ঠিক আছে। তার মানে Fe3 থেকে কি Fe2 হবে না, ঠিক আছে। তার মানে আমার কি দাঁড়ালো, এইদিকে কিন্তু এটা কিন্তু ইজি, একই না, এটা কিন্তু ইজি, এটা কিন্তু আমাদের কম্পারেটিভলি একটু টাফ হয়ে গেল, Fe3 থেকে Fe2, ঠিক আছে। হুম, তাহলে কম্পারেটিভলি কি হলো, একটু টাফ হয়ে গেল কিন্তু। তাহলে টাফ হয়ে যাওয়া মানে কি, তার মানে নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, নেগেটিভ যা লেস পজিটিভও তাই, নাকি না, হয়েছে। তার মানে আমি এখানে এর জন্য বলতে পারি যে নেগেটিভ অর লেস পজিটিভ, ঠিক আছে, নেগেটিভ অর লেস পজিটিভ। দেখবে এমন একটা পজিটিভ ভ্যালু দ্যাট ইজ ভেরি ভেরি অলমোস্ট ক্লোজ টু জিরো, 0.007 চলেই গেছে উপরে, হয়েছে। ভ্যালু ইজ ভেরি ক্লোজ টু জিরো, মানে আরেকটু গেলেই তো জিরো ক্রস করে নেগেটিভ চলে যাবে, ঠিক আছে। তার মানে কিন্তু এই জিরো অর লেস পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, এইবার হলো তুমি জিঙ্কের জন্য, হলো জিঙ্কের জন্য, তুমি জিঙ্কের জন্য যদি করো জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস কি হলো তোমার 3d10, জিঙ্ক 3 প্লাস, জিঙ্ক 3 প্লাস তোমার কি হবে 3d9। তার মানে অবভিয়াসলি 3d3 থেকে 3d2 হতে চাইবে, হ্যাঁ কি না, কারণ এখানে কি আছে, ও স্টেবল কনফিগারেশন আছে, হ্যাঁ। তার মানে কি এটা ইজি, এই প্রসেসটা ইজি, হ্যাঁ ইজি। তাহলে ইজি যদি হয় তাহলে ই নট জেড এন 3 প্লাস 2, ই নট জেড এন 2 প্লাস কি হবে পজিটিভ, ঠিক আছে। হলো, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্রোমিয়াম, তুমি এখানে ম্যাঙ্গানিজ নাও, ম্যাঙ্গানিজ নাও, ম্যাঙ্গানিজ কত 3d5 4s2, ম্যাঙ্গানিজ 2 প্লাস 3d5 কত হচ্ছে আমার 3d5, ম্যাঙ্গানিজ 3 প্লাস কত হচ্ছে আমার 3d4। তাহলে অবভিয়াসলি এটা থেকে এটা কি ইজি, হুম ইজি। তার মানে কি হলো আমার ই নট mn 3 প্লাস mn 2 প্লাস কি হবে পজিটিভ, ক্লিয়ার, পজিটিভ হচ্ছে। হুম, বলো নেক্সট কোশ্চেন, বলছে why is Cr2 plus reducing and Mn3 plus oxidizing when both have D4 configuration, both have D4 configuration। যখন দুজনেই D4 তখন এই অক্সিডাইজিং রিডিউসিং কেন, সেম লজিক। ক্রোমিয়াম, চলো ক্রোমিয়াম 2 প্লাস, ক্রোমিয়াম রিডিউসিং বলেছে না, both are with the D4 configuration, ক্রোমিয়াম 3 প্লাস 2 প্লাস আর Mn3 প্লাস, যে একটু আগে যেটা করেছি সেটাই। ক্রোমিয়াম 2 প্লাস থেকে তাহলে রিডিউসিং মানে কি, তাহলে ক্রোমিয়াম 2 থেকে ক্রোমিয়াম 3 আমার কি হয় অ্যাজ পার কোশ্চেন, Cr2 প্লাস রিডিউসিং মানে কি, তার মানে Cr2 প্লাস নিজেকে অক্সিডাইজ করতে পারে, হুম, আর Mn3 প্লাস কি অক্সিডাইজিং, তাহলে Mn3 প্লাস নিজেকে রিডিউস করতে পারে, তার মানে Mn3 প্লাস নিজেকে কি করতে পারে রিডিউস করতে পারে। হলো Cr2 প্লাসের জন্য কি ছিল কনফিগারেশন আমার Cr2 প্লাসে, হলো
Cr2+ কি 3d4 আর এ কি স্টেটে গেল 3d4 এ কিসে গেল 3, তার মানে এটা T2G3 এর মতো গেল কিনা, যেটা হাফ ফিল্ড হলো, হ্যাঁ কি না? Mn3+, Mn3+ কি সিচুয়েশনে গেল, Mn3+ কি হলো বলো, 3d4 থেকে 3d5, তার মানে এও আমার কি হাফ ফিল্ড কনফিগারেশনে গেছে, হলো। তাহলে দুটোই এলিজিবল, তো দুটোই এলিজিবল। তাহলে Cr2+ ক্যান মানে ইটসেলফ অক্সিডাইজ, তার মানে ও কি করতে পারে, রিডিউস হবে। আর Mn3+ নিজেকে কি করবে, রিডাকশন, তার মানে ওর কি হলো অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, আচ্ছা হলো। এবার তোমার পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, ওকে। পটাশিয়াম ডাইক্রোমেট এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পটাশিয়াম ডাইক্রোমেট হলো তৈরি করা ফার্স্ট কোশ্চেন, কি করে তৈরি করা হয়, ফ্রম দিস ইজ bromide ore, from bromide ore, ওকে হলো। আচ্ছা, bromide ore is FeCr2O4 in presence of oxygen, তুমি পাস করো সোডিয়াম কার্বনেট, তুমি পাবে সোডিয়াম ক্রোমেট Na2CrO4 প্লাস Fe2O3 প্লাস CO2, ঠিক আছে। এই যে Na2CrO4 হয়েছে, তার মানে সোডিয়াম ক্রোমেট, এটাকে আরেকটু অক্সিডাইজ করলেই হয়ে যাবে Na2CrO4 এর সাথে H2SO4 নিয়ে নাও, Na2CrO4 কে একটু ব্যালেন্স করতে হবে, এই তার মানে Na2Cr2O7 তৈরি হয়ে যাবে, প্লাস এখান থেকে আরেকটা Na2SO4 তৈরি হবে, Na2SO4, এই হলো তোমার সোডিয়াম ডাইক্রোমেট। আচ্ছা, এই যে তুমি Na2CO3 নিয়েছো, এর বদলে তুমি যদি K2CO3 নাও, তাহলে we will get what, K2CrO4, and we will get what, Na2SO4, হ্যাঁ। তুমি এখানে কি পাবে, K2Cr2O7, হলো। আচ্ছা, K2Cr2O7, আচ্ছা। এবার এখানে কোশ্চেন আছে, সোডিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেটের সলিবিলিটি দিয়ে কোশ্চেন। সোডিয়াম ডাইক্রোমেট comparatively more soluble than potassium dichromate, more soluble than potassium dichromate, ওকে। আচ্ছা, আমাদের Cr2O7 2 minus কি হয়, ইন প্রেজেন্স অফ অ্যাসিড মিডিয়াম কি ফর্ম করে ও, Er3+, পটাশিয়াম ডাইক্রোমেটের কালার হলো তোমার অরেঞ্জ, Cr3+ হয়ে যায় তোমার গ্রিন, হলো। CrO4 2 minus একে যদি অ্যাসিড মিডিয়ামে দাও, ও তোমার তৈরি করবে Cr2O7 2 minus, পটাশিয়াম ক্রোমেট অ্যাকচুয়ালি ইয়েলো ইন কালার, যেটা লেডের টেস্টের জন্য ইউজ হয়, দিস ইজ অরেঞ্জ। আর ডাইক্রোমেটের সাথে যদি তুমি অ্যালকালি দাও, ও তৈরি করবে তোমার ক্রোমেট। K2Cr2O7
এখানে ক্রোমিয়ামের চার্জ কত 6, তার মানে কি আছে ও হিয়ার chromium with highest oxidation state। তাহলে এখানে যদি ক্রোমিয়ামের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট হয় তাহলে Cr2O7 is acting as strong oxidizing agent। তাহলে অক্সিডাইজিং এজেন্ট যদি হলে আমরা রেডক্স দিয়ে ব্যালেন্স করতে পারবো, ও সালফাইড কে অক্সিডেশন করতে পারে সালফার দিয়ে, আই পারবো তো? It can oxidize I minus 2 I2, এগুলো আমরা রেডক্স দিয়ে ব্যালেন্স করতে পারবো আশা করি, রেডক্স দিয়ে অ্যাসিড মিডিয়াম ব্যালেন্স করতে পারবো। আচ্ছা এখানে স্ট্রাকচার অফ Cr2O7 2 মাইনাস, এগেইন 7, তাহলে 7 আছে তার মানে মাঝখানে থাকবে একটা, তাহলে Cr O Cr chromium maximum 3 5 6, maximum 6 bonds, Cr2O7 2 minus, ওকে। আচ্ছা হলো হচ্ছে। আচ্ছা এখানে কোশ্চেন কটা টেট্রাহেড্রাল ইউনিট থাকে, দেখো দুটোই কিন্তু টেট্রাহেড্রাল, দেখো এই 1 2 ক্রোমিয়াম দিয়ে খেয়াল করে দেখ কটা সিগমা বন্ড আছে 1 2 3 4, হ্যাঁ কি না? তাহলে একটাও কিন্তু sp3, দিস ইজ অলসো sp3, তার মানে এখানে কটা টেট্রাহেড্রাল ইউনিট আছে 2 টেট্রাহেড্রাল ইউনিট, 2 টেট্রাহেড্রাল ইউনিট, ঠিক আছে। কটা CRO বন্ড আছে CRO, ঠিক আছে, CRO CR বন্ড কটা আছে, CRO বন্ড কটা আছে, ঠিক আছে হলো। দেখো এখানে CRO বন্ডের মধ্যে দেখো একটা CRO আছে ডবল বন্ড, একটা CRO সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে হলো। আচ্ছা তার মানে তোমাকে যদি বলে ক্রোমিয়াম অক্সিজেন বন্ড কটা, তোমার কিন্তু সিঙ্গেল ডবল দুটোই বলতে হবে, নাহলে কোশ্চেনে মেনশন করে দেবে, ঠিক আছে। আচ্ছা এবার তুমি ইয়ে করো CrO4 স্ট্রাকচার, CrO4 2 মাইনাস, CrO4 2 মাইনাসে 1 2 এই তো বল, আমি বলছি ধর কটা বললো হাউ মেনি CrO বন্ড, যদি মেনশন করে দিল কোশ্চেনে সিঙ্গেল বন্ড এরকম দিয়ে দ্যাট মিন্স 2, আর যদি তোকে বললো হাউ মেনি ক্রোমিয়াম অক্সিজেন বন্ডস আর প্রেজেন্ট, you have to chromium oxygen bond means what, double single both, ঠিক আছে। CrO4 2 minus, CrO4 2 minus, এখানেও তাই, বুঝতেই পারছিস ইটস আ টেট্রাহেড্রাল ইউনিট, ইটস আ টেট্রাহেড্রাল ইউনিট, হচ্ছে। আচ্ছা যেটা এনসিইআরটি থেকে পড়তে হয় খুব 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 ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ক্রোমিল ক্লোরাইড টেস্ট। ক্রোমিল ক্লোরাইড টেস্ট। আচ্ছা এবার হচ্ছে তোমার পটাশিয়াম, দেখো রিয়াকশন তো ঠিক আছে, কনসেপ্ট জায়গাটা পড়, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট,
পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখান থেকে কনসেপচুয়াল জায়গা যেটা দেখো, তুমি MnO2, ঠিক আছে, ওর সাথে ফিউজড উইথ KOH মানে অ্যালকালি দাও, ও প্রডিউস করবে MnO4 2-। এবার MnO4 2- কে তুমি ইলেকট্রোলাইটিক অক্সিডেশন করো উইথ অ্যালকালি মিডিয়াম। তোমার তৈরি হবে MnO4-। এখানে MnO4- কে MnO4- এর স্ট্রাকচার আছে 1 2 7 bonds, it's also tetrahedral unit হলো। MnO4 কে তুমি যদি হিট করো, you will get both K2MnO4 and MnO2। K2MnO4 and MnO2। এবার MnO4-, এটা এই তিনটে আমাদের বাইবার কোশ্চেন ছিল। একটা হলো জাগরি, in presence of acidic medium Mn2+, basic medium MnO4 2-, নিউট্রাল মিডিয়াম MnO2। মনে রাখার উপায় আছে কি, দেখ নিউট্রাল মানে কি, নো। MnO2 তো দেখো নো চার্জ, সবচেয়ে গুলোই আমার এই দুটোর মধ্যে। এটা আমরা কিন্তু ক্লাস 11 থেকে করছি, মনে থাকে, গুলোই কিন্তু তোমার এই দুটোর মধ্যে। ওই জন্য কি করে মনে রাখবে, নিউট্রাল দেখো, নিউট্রাল মানে নো, নো চার্জ, তাহলে পড়ে থাকে এটা। ঠিক আছে। এখান থেকে যদি n ফ্যাক্টর ক্যালকুলেশন করতে বলে, দেখো 7, এখানে কত 2, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে, মোলার মাস বাই 5। এখানে চার্জ কত, x - 8 কত হচ্ছে তোমার 6, ইকুইভ্যালেন্ট ওয়েট মোলার মাস বাই 1 হলো। এখানে কত হচ্ছে 4, ইকুইভ্যালেন্ট ওয়েট মোলার মাস বাই 3। ঠিক আছে, মোলার মাস বাই 3 হলো। ঠিক আছে, এবার আয়ন ইলেকট্রন মেথড ব্যালেন্সিং যেগুলো করবো না, MnO4- ইন অ্যাসিডিক মিডিয়াম কি প্রডিউস করে, Mn2+ করে তো। এবার কারা কারা আমরা পড়েছি, দেখ এগুলো ক্লাস 11ই আমরা করেছি। I- থেকে কি করেছে, I2, S2- থেকে কি সালফার, C2O4 2- থেকে কিসে কনভার্ট করেছি, CO2 হলো। হলো, এই তিনটে আমরা করেছি অ্যাসিড মিডিয়ামে হলো। এবার তোমাকে যদি বেসিক মিডিয়াম মে ব্যালেন্স করতে দেয়, তুমি কিন্তু রাফে অ্যাসিড মিডিয়ামটাই করবে, লাস্ট স্টেপে কাউন্টার ব্যালেন্স করে দেবে উইথ OH। ঠিক আছে, আমাকে বলো বেসিক মিডিয়ামে MnO4- কিসে কনভার্ট হয়,
বেসিক মিডিয়ামে MnO4 মাইনাস কিসে কনভার্ট হয়? কিসে? MnO4 2 মাইনাস, কারণ Mn2 প্লাস অ্যাসিড মিডিয়ামে আমি জানি নিউট্রাল হলে জিরো চার্জ MnO2। হ্যাঁ, তাহলে কি হলো, তো যদি বেসিক মিডিয়ামে দেয় MnO4 মাইনাস, ঠিক আছে, এটা থেকে ধর তুই করছিস MnO4 2 মাইনাস, এটা কি মিডিয়াম হয়? বেসিক মিডিয়াম। ব্যালেন্সিং যদি করতে বলে, আমি এখানে কিন্তু অ্যাসিড দিয়ে করবো, লাস্টে কিন্তু কাউন্টার ব্যালেন্স করবো, ঠিক আছে, একদম পরে। তাহলে এটা কি হলো? বেসিক মিডিয়াম, ঠিক আছে, বেসিক মিডিয়াম, ঠিক আছে। আচ্ছা, ধরো তোমার যদি বেসিক মিডিয়াম ব্যালেন্সিং করতে বলে আই মাইনাস থেকে হলো IO3, ঠিক আছে, S2O3 থেকে তোমার হলো SO4 2 মাইনাস, ঠিক আছে, এগুলো সব কিন্তু তোমার ব্যালেন্সিং একদম কিন্তু আয়ন ইলেকট্রন মেথড দিয়ে, তার জন্য আলাদা রিঅ্যাকশন মুখস্থ করার দরকার নেই। দিস ইজ বেসিক মিডিয়াম, দিস ইজ অ্যাসিড মিডিয়াম। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যেটা দাঁড়ালো, ভালো করে দেখো, ভালো করে দেখো, হয়েছে I মাইনাস থেকে I2 আর I মাইনাস থেকে IO3, ঠিক আছে। তার মানে এটাই তোমার বোর্ডে কোশ্চেন যদি দেয় MnO4 মাইনাস প্লাস I মাইনাস, এত দিল, এখানে দিল OH মাইনাস, বললো কমপ্লিট দ্য রিঅ্যাকশন। আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। তার মানে I মাইনাস থেকে কি করবো আমি? MnO4 মাইনাস থেকে কি করবো আমি? MnO4 2 মাইনাস, আর I মাইনাস থেকে কি করবো? IO3 মাইনাস। এবার আমি ব্যালেন্সিং, ঠিক আছে। যদি অ্যাসিড মিডিয়াম বলতো, তাহলে আমি এটা যদি আমাকে অ্যাসিড মিডিয়াম দিত না H প্লাস, তাহলে হতো আমার Mn2 প্লাস প্লাস I2 প্লাস হতো আমার I2, ঠিক আছে। আচ্ছা, হুম, আচ্ছা, বলো। হুম, এবার হচ্ছে ফ্রম ইনসার্টিং যেটা হলো ইউজ, ইউজ গুলো কি কি ইউজ আছে দেখো। ডি ব্লক এলিমেন্টে তুমি হেবার প্রসেস ইউজ করো তো? হেবার প্রসেস ইউজ করিস তো? হুম, আচ্ছা, পলিমারাইজেশন রিঅ্যাকশনে, পলিমারাইজেশন রিঅ্যাকশন, হেবার প্রসেস, সব কটাতে কে কোন মেটাল এলিমেন্ট? ডি ব্লক। রিঅ্যাকশন দেওয়ার চান্স খুব কম, ঠিক আছে। আরেকটা যেটাকে আমাকে কালার দিয়ে না লিখলে নয়, ঠিক আছে, যেটা হলো খুব ইম্পর্টেন্ট হচ্ছে দাঁড়াচ্ছে ওয়াকার প্রসেস। ইউজ ওয়াকার প্রসেস হচ্ছে, ধরো তুমি নিচ্ছো এটা অর্গানিক রিঅ্যাকশন, ইথিন, একে তুমি অক্সিডাইজ করছো, ইন প্রেজেন্স অফ তোমার নিতে হবে PdCl2 অর কিউপ্রিক ক্লোরাইড, ও কিন্তু অক্সিডাইজ হয়ে গিয়ে দেবে CH3CH। অনেকগুলো স্কুলের রিপোর্টেড কোশ্চেনের রেসপেক্টে আমি বললাম ওয়াকার প্রসেস, ঠিক আছে। বলো পলিমারাইজেশন রিঅ্যাকশন। আচ্ছা, আর কোথায় ইউজ আছে ওর? হাইড্রোজেনেশনে ইউজ হয় তো? হাইড্রোজেনেশনে ইউজ হয় অ্যালকিন থেকে, কোথায়? প্যালাডিয়াম হাইড্রোজেন, নিকেল হাইড্রোজেন, থাকে না? হ্যাঁ, হলো, ঠিক আছে। এই হলো মোটামুটি তোমার ডি ব্লক।
ঠিক আছে।